আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা। জীবন পাঠের আজকে আমাদের সেকেন্ড লেকচার। প্রথম লেকচারটা যদি তোমরা মিস করে থাকো তাহলে আমাদের ওয়েবসাইটে গিয়ে এর আগের যে চ্যাপ্টারের যে আগের লেকচারটা ছিল লেসন 1 সেটা তোমরা দেখে আসতে পারো, এবং সেটা আমি বলবো দেখা জরুরি, কারণ সেটা যদি তোমরা না দেখে থাকো তাহলে এখানে অনেক কিছু তোমরা বুঝতে পারবে না। আর অবশ্যই যখন আমি পড়াবো বা যে কোনো টিচারই যখন পড়াবে সাথে সাথে তোমরা নিজেদের একটা পার্সোনাল নোট তৈরি করবে, খাতা কলম সাথে রাখবে। যখন যে কথাটা বলবো বা যখন যেটাকে আমি স্টার মার্ক দিব বা যখন যেটা বলবো যেটা গুরুত্বপূর্ণ সেটা যেন তোমরা সাথে সাথে নোট ডাউন করে রাখো, এবং পরীক্ষার সময় যাতে করে তোমাদের এই নিজেদের যে পার্সোনাল নোটটা থাকবে সেটাই দিয়েই যেন তোমরা পড়ে যেতে পারো, এবং সেটা থেকে যেন তোমাদের কমপ্লিট প্রিপারেশন হয়ে যায় সেটা যেন তোমরা এনশিওর করো। তাহলে অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং নোট ডাউন করবে। আমাদের প্রথম স্লাইডে কি বলা হচ্ছে, জীবজগৎ, অর্থাৎ জীবজগৎকে যখন শ্রেণীবিন্যাসকরণ করা হয় বা শ্রেণীবিন্যাসের ধারায় যখন এটার যাত্রা শুরু হয়, তখন আমরা দেখি ডিএনএ, আরএনএ এবং কোষের বৈশিষ্ট্য ইত্যাদির ভিত্তিতে সর্বপ্রথম 1969 সালে বিজ্ঞানী R.H. হুইটেকার, নামটা আবার একটু মনে রাখো, R.H. হুইটেকার, তিনি সর্বপ্রথম জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেন, অর্থাৎ কিংডম বা রাজ্যে। সেখানে কয়টা রাজ্যে ভাগ করেন? 5টি রাজ্যে 1969 সালে বিজ্ঞানী R.H. হুইটেকার সর্বপ্রথম পুরো জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেন, এবং তার পরবর্তীতে মার্গুলিস নামে আরেকজন বিজ্ঞানী তিনি 1974 সালে এই শ্রেণীবিন্যাসকে প্রবর্তিত ও বিস্তারিত করেন, অর্থাৎ কিছুটা সংযোজন বা পরিমার্জন করে এই 5টা যে রাজ্য তাদের উপরে 2টো সুপার কিংডম অ্যাড করেন, এবং 5টা রাজ্যকে এই 2টো সুপার কিংডমের আন্ডারে 2 ভাগ করে দেন। অর্থাৎ যদি আমরা এটার ছোট্ট করে একটা ইতিহাস যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে 1969 এবং ঠিক তার 5 বছর পর 1974 এখানে 5টা রাজ্য বা কিংডম এই ধারণা প্রবর্তন করেন বিজ্ঞানী R.H. হুইটেকার, এবং এখানে 1974 সালে 2টো সুপার কিংডমের ধারণা প্রবর্তন করেন বিজ্ঞানী মার্গুলিস। তারপর আমরা যাই আমাদের পরবর্তী স্লাইডে, কারণ এরপরে আমরা দেখব যে এগুলোর কিংডমগুলো কী বা সুপার কিংডমগুলো কী। এই চ্যাপ্টারটার একটা খুব সুন্দর একটা ছক হচ্ছে, বা এই শ্রেণীবিন্যাস বা এই লেকচারেরই আমি যদি বলবো সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ফ্লো চার্ট বা একটা ছক হচ্ছে আমাদের এটা। সেটা হচ্ছে, দেখো, জীবজগৎকে ভাগ করা হয়েছে 2টো ভাগে, একটা হচ্ছে সুপার কিংডম 1 বা প্রোক্যারিওটা, এবং সুপার কিংডম 2 বা ইউক্যারিওটা। অর্থাৎ প্রোক্যারিওটা বলতে আমরা বুঝি প্রাক কেন্দ্রিক, আর ইউক্যারিওটা বলতে আমরা কাদেরকে বুঝি? সুকেন্দ্রিক যারা, তাদেরকে আমরা বলি ইউক্যারিওট বা ইউক্যারিওটা। ওকে, তাহলে আমাদের সুপার কিংডম 1, সুপার কিংডম 2। সুপার কিংডম 1 হচ্ছে প্রোক্যারিওটা, সুপার কিংডম 2 হচ্ছে ইউক্যারিওটা। প্রথমটাকে আমরা বলি প্রাককেন্দ্রিক, দ্বিতীয়টাকে আমরা বলি হচ্ছে সুকেন্দ্রিক। কেন প্রাককেন্দ্রিক, কেন সুকেন্দ্রিক বলি, এটা নিয়েও আমাদের আলোচনা সামনে আসবে। তোমরা আপাতত এতটুকু মনে রাখো যে সুপার কিংডম 1 বা প্রোক্যারিওটার আন্ডারে একটা মাত্র রাজ্য, সেটা হচ্ছে মনেরা, রাজ্য 1 মনেরা, রাজ্য 1 মনেরা। তারপর সুপার কিংডম 2 যেটা হচ্ছে ইউক্যারিওটা, সেখানে আরও কিছু রাজ্য থাকে, যেমন প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া। অর্থাৎ টোটাল যে 5টা রাজ্য ছিল সেটাকে আমরা সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2 এই দুটোর আন্ডারে ভাগ করে দিই, এবং সুপার কিংডম 1-এর আন্ডারে ছিল একটা মাত্র রাজ্য, সেটা হচ্ছে মনেরা, আর সুপার কিংডম 2 সেটার আন্ডারে আরও 4টা রাজ্য। কি কি? প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া। এই স্লাইডে বা এই লেকচারে আমরা হচ্ছে মেনলি এই সবগুলো রাজ্য সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানবো। তো প্রোক্যারিওটা এটাকে আমরা বলেছি প্রাককেন্দ্রিক কোষ, অর্থাৎ প্রাককেন্দ্রিক কোষে কোনো ধরনের সুগঠিত নিউক্লিয়াস থাকে না, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন ইত্যাদি কোনো কিছুই এদের থাকে না। অর্থাৎ এরা হচ্ছে অনেকটা আদি প্রকৃতির কোষ যারা, তাদেরকে আমরা বলি হচ্ছে প্রোক্যারিওট বা প্রোক্যারিওটা। এখন যেটা আমরা আসি, যখনই কোনো একটা কিংডম আমরা পড়ব তখন কিছু জিনিস একটু মাথায় রাখার চেষ্টা করব। একটা হচ্ছে তাদের কোষগুলো কেমন, তারপর টিস্যু বা টিস্যুতন্ত্র, ঠিক আছে?
তারপর তাদের আবাস, কে কেমন জায়গায় থাকে ইত্যাদি, গঠন, কোষ কোষ বিভাজন, এটা একটা পয়েন্ট হতে পারে। তারপর প্রজনন, এটা একটা পয়েন্ট হতে পারে। অর্থাৎ এই কয়েকটা পয়েন্টে আমরা প্রত্যেকটা রাজ্যকে যখন ক্যাটাগরিজ বা এরকম একটা টেবিলের মধ্যে বসায় ফেলবো, তখন আমাদের জন্য প্রত্যেকটা রাজ্যের যেই বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমাদের জন্য মনে রাখা ইজি হবে। তাই আমি তোমাদের সবাইকে অনুরোধ করবো, তোমরা সবাই খাতায় বা কাগজে কলমে এই কিছু কমন বৈশিষ্ট্য বা কমন কিছু যেই বৈশিষ্ট্যগুলোতে উপর ভিত্তি করে এরা একটা একটা থেকে আলাদা হয়, সেই বৈশিষ্ট্যগুলো তোমরা অবশ্যই লিখবে। সেটা কি, এক, কোষ কেমন, টিস্যু বা তন্ত্র আছে কিনা, আবাসস্থল কেমন, গঠন কেমন, কোষ বিভাজন কী ধরনের, এবং এদের প্রজনন প্রক্রিয়াটা কীরকম। আশা করি তোমরা সবাই এই পর্যন্ত আমাকে ফলো করতে পেরেছো। আচ্ছা, তার আগে আমরা একটু এই বৈশিষ্ট্যগুলো পড়ার আগে আমরা একটু দেখি এই প্রোক্যারিওটা বা মনেরা এদের ছবিটা কীরকম। তোমরা যদি দেখো এখানে ছবিগুলো আমাদের দেওয়া আছে, উদাহরণ হিসেবে দেওয়া আছে ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল বা নস্টক। তোমরা যদি খেয়াল করো এখানে এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, প্রত্যেকটা কোষ এখানে একটা একটার উপর চেইন আকারে বা ফিলামেন্টাসভাবে সংযুক্ত থাকে। কীরকমভাবে? ফিলামেন্ট মানে দড়ির মতো বা চেইনের মতো বা মালার মতো, এরকম একটার পর একটা কোষ একের পর এক সজ্জিত থাকে। আরও কি, এরা একাও থাকতে পারে অথবা কলোনি মানে একসাথে অনেকগুলো থাকতে পারে। এই যেটা হচ্ছে নস্টকের কলোনি। খেয়াল করে দেখবে এখানে অনেকগুলো নস্টক একসাথে এভাবে কলোনি করে বা সংঘবদ্ধভাবে থাকে। এই ছবিটা যদি দেখো, এই ছবিটা দেখলে মোটামুটি বৈশিষ্ট্যগুলো অনেক কিছু তোমাদের আয়ত্তে চলে আসবে। তাহলে এবার আমরা একটু ব্যাকে যাই। ব্যাকে গিয়ে যদি আমরা দেখি যে এদের বৈশিষ্ট্যগুলো কীরকম, দেখো প্রথমে 1 নম্বর বৈশিষ্ট্য বলা হচ্ছে ফিলামেন্টাস। অর্থাৎ ফিলামেন্টাস বলতে আমরা একটু আগে দেখলাম এই একটা কোষ, তার নিচে আরেকটা কোষ, তার নিচে আরেকটা কোষ, এভাবে করে চেইন ফর্মে এরা থাকে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ফিলামেন্টাস। অর্থাৎ একটির পর একটি কোষ লম্বালম্বী হয়ে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে। অথবা কলোনিয়াল। কলোনিয়াল বলতে আমরা বুঝি যে একসাথে অনেকগুলো একত্র হয়ে কলোনি ফর্মে থাকে, যেরকম এটা। তারপর আসো আগেরটায় আবার, যেহেতু এরা প্রোক্যারিওট, এরা কি এরা হচ্ছে প্রোক্যারিওট। হ্যাঁ, এরা হচ্ছে প্রোক্যারিওট। তো প্রোক্যারিওটে সবসময় মনে রাখবে, প্রোক্যারিওট আমরা কাদেরকে বলি? যাদের সুগঠিত নিউক্লিয়াস নেই। সুগঠিত নিউক্লিয়াস নেই তাদেরকে আমরা বলি হচ্ছে প্রোক্যারিওট। তাহলে এদের কোষেও দেখবে ক্রোমাটিন বস্তু থাকবে, কিন্তু নিউক্লিওলাসও নেই, নিউক্লিয়ার পর্দাও নেই। অর্থাৎ একটা নিউক্লিয়াসের ছবি যদি আমরা আঁকি, এটা থাকে তার নিউক্লিয়ার পর্দা, ভিতরে এটা হচ্ছে আমাদের নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, এইখানে থাকে মনে করো নিউক্লিওলাস, এবং এটা হচ্ছে আমাদের ভিতরে থাকে হচ্ছে আমাদের ক্রোমোজোম বা ক্রোমাটিন বস্তু। সাধারণত ক্রোমোজোম আমরা বলি উন্নত প্রাণীর ক্ষেত্রে আমরা ক্রোমোজোম বলি, নিম্ন শ্রেণীর যে প্রাণী তাদের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার বস্তু বা ক্রোমাটিন বস্তু। তাহলে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার পর্দা, এবং এটা ছিল আমাদের, এটাকে একটু অন্য কালার দিয়ে লিখি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নিউক্লিওলাস। ওকে, তো এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার পর্দা, এটা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন এটা। তারপর আস্তে আস্তে আমাদের হচ্ছে এই যে নিউক্লিওপ্লাজম। হ্যাঁ, এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। তো এটা হচ্ছে একটা সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেলে আমরা এই ধরনের গঠন দেখতে পাবো। কিন্তু আনফর্চুনেটলি প্রোক্যারিওট বা প্রাককেন্দ্রিক কোষে ক্রোমাটিন বস্তু আমরা পাবো, কিন্তু কোনো ধরনের নিউক্লিওলাসও পাবো না, নিউক্লিয়ার পর্দাও পাবো না, এটাও নাই, এটাও নাই। কোষে প্লাস্টিড নাই, মাইটোকন্ড্রিয়া নাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, কিন্তু রাইবোজোম থাকে। অর্থাৎ কি থাকে? রাইবোজোম থাকে। অর্থাৎ কোষে অন্য কোনো ধরনের অঙ্গাণু কিন্তু এখানে তোমরা পাবে না। অর্থাৎ যেহেতু এটা প্রাককেন্দ্রিক কোষ, তাই এখানে খুব বেশি ধরনের কোষীয় অঙ্গাণু আমরা পাবো না। অর্থাৎ কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে বড় বড় কোষীয় অঙ্গাণু, অর্থাৎ প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কি বললাম? প্লাস্টিড,
মাইটোকন্ড্রিয়া বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো নেই, কিন্তু আছে কি, আছে হচ্ছে রাইবোজোম। রাইবোজোম আছে, ঠিক আছে, ওকে। তারপর আসি আমরা, যদি তোমাদেরকে প্রিভিয়াস স্লাইডে আমি বলেছিলাম যে একটা রাজ্য যখন পড়বে, কোষ, টিস্যু, তার গঠন, কোষ বিভাজন, প্রজনন, আবাস ইত্যাদি কয়েকটা পয়েন্টে যদি আমরা এদেরকে ছকে ফেলতে পারি তাহলে আমাদের জন্য মনে রাখাটা ইজি। তাহলে দেখবা যে প্রোক্যারিওটের যেই রাজ্য 1 বা মনেরা, এদের কোষ বিভাজনটা কীরকম, দ্বিবিভাজন প্রক্রিয়া, দ্বিবিভাজন প্রক্রিয়ায় এদের কোষ বিভাজন হয়, হ্যাঁ, অর্থাৎ দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। সাধারণত শোষণ পদ্ধতিতে এদের খাদ্য সংরক্ষণ করে, তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণও করতে পারে এদের। তার মানে আমরা এখানে কি জানলাম, আমরা এখানে জানলাম যে কোষের যে বিভাজন, সেল ডিভিশন, সেল ডিভিশনটা হবে কোন প্রক্রিয়ায়, এটাকে আমরা বলি হচ্ছে দ্বিবিভাজন। দ্বিবিভাজন অর্থাৎ এই একটা কোষ ছিল, এটা দুই ভাগ হয়ে গেল, হয়ে দুইটা কোষ হলো, অর্থাৎ এটাকে আমরা বলতে হচ্ছে দ্বিবিভাজন, ঠিক আছে। তাহলে দ্বিবিভাজন প্রক্রিয়ায় এদের কোষ বিভাজন সম্পন্ন হয় এবং শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। অর্থাৎ শোষণ পদ্ধতি বলতে কি বোঝায়, আমরা যখন খাবারটা খাই, খাবার খাওয়ার পর আমাদের পরিপাক হয়, পরিপাক হওয়ার পর সেটা শোষণযোগ্য বস্তুতে রূপান্তরিত হয় এবং তারপরে সেটা আমাদের কোষের ভিতর ঢুকে। কিন্তু দেখা যাবে যে এরা যেহেতু নিম্ন শ্রেণীর প্রাণী বা এরা হচ্ছে প্রোক্যারিওট, তাই এদের যে পরিপাক তন্ত্রটা বা এদের পরিপাকের যে প্রণালীটা সেটা খুবই অত বেশি জটিল না, খুবই সরল। অর্থাৎ এদের শোষণ পদ্ধতি অর্থাৎ সিম্পল ফর্মেই যেই খাবারের যে গুণাগুণগুলো বা পুষ্টি যে খাবারের যে পুষ্টিটা আছে সেটা তারা শোষণ পদ্ধতিতে ইজিলি নিজেদের ভিতরে নিয়ে নিতে পারে। তবে কেউ কেউ ফটোসিনথেসিস করতে পারে বা সালোকসংশ্লেষণ করতে পারে, এটা এরকম সদস্য এদের মধ্যে আছে। আচ্ছা, তারপর আসো এদের কোষ প্রাচীর, এটা পড়ে যাবে হচ্ছে তোমাদের ওই গঠন, যখন তোমরা টেবিল করবা তখন গঠনে লিখবে যে এদের কোষ প্রাচীরে কী থাকে, পেপটিডোগ্লাইক্যান নামক শর্করা ও প্রোটিন দিয়ে গঠিত। এখানে একটা মজার জিনিস যদি দেখো, পেপটিডোগ্লাইক্যান, ওকে, পেপটিড এটা হচ্ছে এই অংশটা দিয়ে বোঝায় হচ্ছে প্রোটিন, আর গ্লাইকেন এটা দিয়ে বোঝায় হচ্ছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, ঠিক আছে। তাহলে পেপটিড ও গ্লাইকেন বলতে আমরা বুঝি শর্করা প্লাস প্রোটিন দিয়ে এদের কোষপ্রাচীর তৈরি। এবং আরেকটা ফাইনাল কথা হচ্ছে যে এদের কোষে ঝিল্লি বেষ্টিত কোনো অঙ্গাণু থাকে না, অর্থাৎ আমাদের যত ধরনের আমাদের ঝিল্লি বেষ্টিত অঙ্গাণু কী কী আছে তোমরা যদি জেনে থাকো তাহলে দেখবে মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমাদের ঝিল্লিবদ্ধ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটা হচ্ছে গিয়ে ঝিল্লিবদ্ধ, লাইসোজোম ঝিল্লিবদ্ধ, পারক্সিজোম ঝিল্লিবদ্ধ, গোলজি বস্তু ঝিল্লিবদ্ধ। তো অর্থাৎ তোমরা যদি খেয়াল করো যে আমরা অলরেডি বলে ফেলছি যে এদের কোষে কিন্তু প্লাস্টিড নাই, মাইটোকন্ড্রিয়া নাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, অর্থাৎ প্লাস্টিড নাই, মাইটোকন্ড্রিয়া নাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, ইভেন এই দুইটাও নাই, অর্থাৎ লাইসোজোম এবং গোলজি অ্যাপারেটাস বা গোলজি বস্তু এগুলোও কিন্তু নেই। তার মানে এদের কোষে ঝিল্লি বেষ্টিত কোনো কিছুই থাকে না, ঝিল্লি বেষ্টিত কোনো অঙ্গাণুই এদের মধ্যে নাই। তো ঝিল্লিবদ্ধ কোনো অঙ্গাণু আমরা মনে পাবো না। তাহলে আবার একটু যদি আমরা রিক্যাপ করি তাহলে কি বলবো, এরা হচ্ছে ফিলামেন্টাস আর কলোনিয়াল। ফিলামেন্টাস বলতে কি বোঝায়, একটার পর একটা যুক্ত হয়ে চেনের মতো শেপ করে এরা থাকে। দ্বিতীয়ত হচ্ছে কি, এদের কোষ যেহেতু এরা প্রোক্যারিওট তাই এদের কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন কিচ্ছু থাকে না এবং ঝিল্লিবদ্ধ কোনো অঙ্গাণু থাকে না, যেরকম মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, পারক্সিজোম, তারপর হচ্ছে গিয়ে গোলজি অ্যাপারেটাস কিছুই থাকে না। তারপরে এদের কোষ বিভাজনটা কী ধরনের হয়, সাধারণত দ্বিবিভাজন প্রক্রিয়া, অর্থাৎ একটা কোষ ছিল সেটা লম্বালম্বি দুই ভাগে ভাগ হয়ে, খুবই সরল প্রক্রিয়া, এটা দুইটা ভাগে ভাগ হচ্ছে। আর কি হয়, এখানে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ হয়, কেউ কেউ সালোকসংশ্লেষণ করতে পারে।
আর কোষপ্রাচীর কী দিয়ে তৈরি? কোষপ্রাচীর হচ্ছে আমাদের পেপটিডোগ্লাইকেন দিয়ে তৈরি, যেটা একটা শর্করা প্লাস প্রোটিনের কম্বিনেশন। ওকে, আশা করি এখানে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। অর্থাৎ প্রোক্যারিওটা যে প্রথম একটা রাজ্য, একটাই রাজ্য আছে, সেটা হচ্ছে মনেরা। সেই মনেরার বৈশিষ্ট্যগুলো আমরা এই স্লাইডে জানলাম। পরের স্লাইডে যদি আমরা যাই, এটা হচ্ছে সেই ছবি, এখানে দেখতে পাচ্ছ, সেটা অলরেডি বলেছি, ফিলামেন্ট, এই যে কলোনি, হ্যাঁ, তারপরে এটা একসাথে থাকতে পারে, এটা সাধারণত কলোনি ফর্ম হিসেবে থাকে। এই যে এটা একটা ফিলামেন্ট, হ্যাঁ, এটা একটা ফিলামেন্ট, এগুলো সব কিছুই হচ্ছে ফিলামেন্ট। ওকে, এরপর আমাদের শুরু হচ্ছে সুপার কিংডম 2। সুপার কিংডম 2। তো সুপার কিংডম 2 এর মধ্যে যেটাকে আমরা বলতেছি হচ্ছে ইউক্যারিওটা। সুপার কিংডম 2 এর নাম হচ্ছে ইউক্যারিওটা। তো ইউক্যারিওটা প্রথম যে রাজ্য, বা যেটাকে আমরা অ্যাজ এ হোল দ্বিতীয় রাজ্য বলতেছি, সেটা হচ্ছে আমাদের প্রোটিস্টা। প্রোটিস্টা, এটার ছবিটা যদি দেখো তাহলে এটার উদাহরণটা কি আগে একটু দেখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যামিবা, প্যারামাইসিয়াম বা প্যারামিসিয়াম, আর হচ্ছে ডায়াটম। দেখো অ্যামিবা কীরকম, এই যে এটা হচ্ছে অ্যামিবা, ঠিক আছে, এটা হচ্ছে ডায়াটম। এগুলো হচ্ছে ইউগ্লিনা, এটার নাম হচ্ছে প্যারামাইসিয়াম। ছবিটা একটু দেখলে, সবাই একটু ছবিটা খেয়াল করো। ছবিটা খেয়াল করা হলে তাহলে আমরা যাব আমাদের আগের স্লাইডে, আবার আগের মতো ছবি দেখে দেখে আমরা একটু উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, আমরা যাই আমাদের এবার বৈশিষ্ট্যে। এদের তাহলে প্রথম কথা যেটা, সেটা হচ্ছে আবাস বা কীভাবে থাকতেছে। এদের আবাস কীরকম? এরা একা একা থাকতে পারে, অথবা কলোনি নিয়ে বা দলবদ্ধভাবে থাকতে পারে, অথবা ফিলামেন্টাসভাবে থাকতে পারে। এই তিনটা হচ্ছে ওদের আবাস, ঠিক আছে। তাহলে আবাস রিলেটেড যে তথ্যগুলো বা আবাসস্থল রিলেটেড যে তথ্যগুলো, সেটা হচ্ছে কি, একা থাকতে পারে, অথবা কলোনি বা দলবদ্ধভাবে থাকতে পারে, অথবা ফিলামেন্টাসভাবেও থাকতে পারে। এবং যেহেতু এরা ইউক্যারিওট, তাহলে এদের নিউক্লিয়াসটা কীরকম হবে? সুগঠিত, অবশ্যই সুগঠিত হবে, যেহেতু এরা ইউক্যারিওট। এটা তো আর প্রোক্যারিওট না যে এদের নিউক্লিয়াসটা আদি প্রকৃতি হবে। তো যেহেতু ওরা ইউক্যারিওট, তাই এদের নিউক্লিয়াসটা অবশ্যই সুগঠিত। তাহলে একটা বৈশিষ্ট্য হলো আমাদের আবাস, সেকেন্ড তথ্য আমরা পেলাম নিউক্লিয়াস নিয়ে। আচ্ছা, তারপর কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকে। অর্থাৎ যেহেতু এটা একটা সুগঠিত নিউক্লিয়াস এর মধ্যে থাকে, বা এটা যেহেতু ইউক্যারিওট, তাই একটা নিউক্লিয়াসের যা যা থাকার কথা সব কিছুই ওদের মধ্যে আমরা পাবো। নিউক্লিয়ার পর্দা পাবো, এই যে নিউক্লিওলাস পাবো, তারপর হচ্ছে কি আমরা পাবো কি, ধরো নিউক্লিওপ্লাজম পাবো, আর পাবো হচ্ছে ক্রোমাটিন বস্তু বা ক্রোমোজোম, এগুলো সবই থাকবে। অর্থাৎ ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকবে। অর্থাৎ এই ছবি দেখলে আমরা বুঝতে পারতেছি, যেহেতু এরা ইউক্যারিওট, তাই এদের ক্রোমাটিন বস্তুতে কী কী পাবো? ডিএনএ পাবো, আরএনএ পাবো, প্রোটিন পাবো, সব ধরনের অঙ্গাণুও পাবো। তাহলে আমাদের প্রথম পয়েন্ট যদি আমরা বলি যে আমরা আবাস নিয়ে বলেছিলাম যে এরা একক অথবা কলোনি নিয়ে থাকতে পারে, অথবা এরা ফিলামেন্টাসভাবে থাকতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সবগুলো পয়েন্ট হচ্ছে কিসের? নিউক্লিয়াস রিলেটেড। তো নিউক্লিয়াসটা এখানে খুব গুরুত্বপূর্ণ। নিউক্লিয়াসে অনেকগুলো তথ্য আমরা দেখলাম। নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত, এখানে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকে, এবং ফাইনাল আরেকটা আমরা পেলাম হচ্ছে কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণু, অঙ্গাণুগুলো কি থাকবে নাকি থাকবে না? অবশ্যই থাকবে, যেহেতু এটা ইউক্যারিওট। আর কি, ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ, প্রোটিন সবই থাকে। আচ্ছা, তারপরের পয়েন্ট হচ্ছে খাদ্য গ্রহণ। খাদ্য গ্রহণ কি টাইপের? খাদ্য গ্রহণ শোষণ, গ্রহণ অথবা ফটোসিনথেসিস, এই তিনটা প্রক্রিয়া যে কোনো একটা প্রক্রিয়াতে হয়ে থাকে। তাহলে খাদ্য গ্রহণ, শোষণ, গ্রহণ অথবা ফটোসিনথেসিস, তিন প্রক্রিয়া যে কোনো একটাতে হয়ে থাকে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে, এবং কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। তাহলে প্রজননের আরেকটা পয়েন্ট তোমরা লিখবে যে প্রজননের যে টাইপ, সেটা কী ধরনের? দুইটা টাইপে হয়ে থাকে, যৌন প্রজননও হয়ে থাকে, আবার অযৌন প্রজননও হয়ে থাকে। যৌন প্রজনন হয় কনজুগেশনের মাধ্যমে, আর অযৌন প্রজনন হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। তাহলে প্রজনন
যৌন অযৌন দুইটা ভাগই হয়। যৌন হয় কনজুগেশনের মাধ্যমে এবং অযৌন হয় আমাদের মাইটোসিস প্রক্রিয়ায়। তারপর আসি, আমাদের কোনো ভ্রূণ গঠিত হয় না, এদের চলনের জন্য সিলিয়া থাকবে, ফ্লাজেলা থাকবে বা ক্ষণপদ অ্যামিবার ক্ষেত্রে থাকে। যেরকম আমরা দেখো এই যে এদের চলনের জন্য এই যে অ্যামিবয়েড, এটা একটা ক্ষণপদ, ঠিক আছে। হ্যাঁ, এদের এই যে সিলিয়া, এই যে ফ্লাজেলা। তাহলে এদের চলনের জন্য কি কি থাকতেছে? সিলিয়া থাকবে, ফ্লাজেলা থাকবে অথবা ক্ষণপদ থাকবে। ক্ষণপদ মেইনলি আমরা দেখতে পাই কোনটায়? ক্ষণপদ দেখতে পাই আমরা অ্যামিবার ক্ষেত্রে। এবং আবাস, সেক্ষেত্রে যদি আমরা বলি এরা কোথায় আবাসে, আরেকটা তথ্য সেটা হচ্ছে এরা মেইনলি থাকে কোথায়? জলজ পরিবেশে বসবাস করে, যেমন অ্যামিবা, প্যারামাইসিয়াম, ডায়াটম। অ্যামিবা, প্যারামাইসিয়াম, ডায়াটম। তাহলে আমরা যদি আবার একটু বাম পাশে যেই লেখাগুলো সেগুলোতে খেয়াল করি, তাহলে আবাস আমরা কি বলবো, সেটা তারা হচ্ছে এককভাবে থাকতে পারে অথবা দলবদ্ধ হবে অথবা কলোনি ফর্ম করে থাকতে পারে। নিউক্লিয়াসটা সুগঠিত হবে, নিউক্লিয়াসে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকবে। এখানে ডিএনএ, ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ, হিস্টোন, নন হিস্টোন সব ধরনের প্রোটিন থাকবে। অঙ্গাণু, সব ধরনের অঙ্গাণু এখানে থাকবে। খাদ্য গ্রহণ 3 ধরনের প্রক্রিয়া হয়: শোষণ, ফটোসিনথেসিস অথবা গ্রহণ। 3 ধরনের প্রক্রিয়া খাদ্য গ্রহণ হয়ে থাকে। প্রজননও এদের মাধ্যমে 2 ধরনের প্রজনন হয়ে থাকে, যৌন এবং অযৌন। যৌন হয় হচ্ছে আমাদের কনজুগেশনের মাধ্যমে, অযৌনটা হয় আমাদের মাইটোসিস, কোষ বিভাজন প্রক্রিয়ায়। আর এরা কোন পরিবেশে থাকে? জলজ পরিবেশে থাকে। কীভাবে বুঝলাম? উদাহরণ দেখে। উদাহরণ হচ্ছে অ্যামিবা, ডায়াটম, প্যারামাইসিয়াম। আশা করি তোমাদের এখান থেকে বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না। আমরা চলে যাই পরেরটায়, সেটা হচ্ছে ফানজাই। সুপার কিংডম 2 এর মধ্যে আরেকটা রাজ্য, সেটা হচ্ছে আমাদের ফানজাই। ফানজাই এটা নামটা আসছে মেইনলি ফাঙ্গাস, মনে রাখবে, বা যেটার বাংলা হচ্ছে কি? ছত্রাক। ওকে, ফাঙ্গাস বা ছত্রাক, এটা হচ্ছে আমাদের এই রাজ্যের মেইন সদস্য, বা এটাকে আমরা ফাঙ্গাস নামেই চিনি বা ছত্রাক নামেই চিনি। ছবিটা যদি আমরা একটু দেখি, এই যে এটা হচ্ছে ইস্ট, ঠিক আছে। এই যে দেখো, এটা হচ্ছে একটা কোষ ছিল, এখান থেকে একটা কুঁড়ি তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলি হচ্ছে বাডিং, ঠিক আছে, বাডিং বা কুঁড়ি। তারপর এই যে ইস্ট, এটা হচ্ছে এই যে মাশরুম, হ্যাঁ, তারপর হচ্ছে মাশরুম, এটা পেনিসিলিয়াম, দেখো এই যে এটা হচ্ছে পেনিসিলিয়াম। এগুলো ছবিটা একটু দেখলে আমরা যে আমাদের বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে প্রথমেই রাজ্য 3 ফানজাই, অর্থাৎ আমাদের যে ছত্রাককে আমরা সাধারণত কোন পরিবেশে দেখে থাকি? আমরা অবশ্যই দেখে থাকি স্থলে বা স্থলজ, ঠিক আছে। তাহলে এদের আবাস সম্পর্কে যদি আমি বলি, তাহলে প্রথম পয়েন্টটা হবে এদের আবাস, সেটা হচ্ছে স্থলজ। এবং আরেকটা ইম্পর্ট্যান্ট তথ্য ফানজাইয়ের জন্য, সেটা হচ্ছে এরা মৃতজীবী বা পরজীবী। মৃতজীবী বা পরজীবী, অর্থাৎ মৃতজীবী বলতে কি বোঝায়? যারা হচ্ছে মৃত বস্তু বা মৃত জীব, তার উপর ভক্ষণ করে বা তার উপর বংশবৃদ্ধি করে বা তার থেকে নিউট্রিশন বা পুষ্টি নিয়ে বেঁচে থাকে, তাদেরকে আমরা বলি হচ্ছে মৃতজীবী। আর পরজীবী কি? পরজীবী সম্পর্কে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, যে যাদের একটা হোস্ট বা পোষক দেহ থাকে, সেই পোষক দেহের উপর, পোষক দেহের থেকে তারা পুষ্টি আহরণ করে এবং পরিশেষে পোষক দেহেই তারা রোগ সৃষ্টি করে, এদেরকে আমরা বলি হচ্ছে পরজীবী। তাহলে আবাস হচ্ছে এরা মেইনলি স্থলে থাকে এবং অধিকাংশই মৃতজীবী বা পরজীবী। এরপর আসতেছে আমাদের গঠন। গঠনটা কি? দেহ এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত সরু সুতার মতো অংশ। তাহলে মাইসেলিয়ামটা কি আমরা পরবর্তী ছবিতে দেখতে পাবো। এই যে এটা হচ্ছে মাইসেলিয়াম, এটা হচ্ছে মাইসেলিয়াম। দেখো মাইসেলিয়ামটা দেখতে কীরকম? একটা সরু সুতার মতো। তো এই সুতার মতো এই যে অংশটা, সেটাকে আমরা বলি হচ্ছে মাইসেলিয়াম। তো এই যে দেখো এখানে একটা, এই যে মাইসেলিয়ামটা, এই যে এখানে একটা মাইসেলিয়াম, এই যে এরকম সুতার মতো অংশ দিয়ে এরা তৈরি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের মাইসেলিয়াম।
দেহ এককোষী অথবা মাইসিলিয়াম দিয়ে তৈরি। তাহলে গঠন গেল। এরপর আসো নিউক্লিয়াস, যেহেতু এরাও ইউক্যারিওটা, তাই এদের নিউক্লিয়াসটা কীরকম হবে? এদের নিউক্লিয়াসটা হবে অবশ্যই সুগঠিত এবং কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। কোষ প্রাচীর কাইটিন দিয়ে নির্মিত। এটা এই ছত্রাকের জন্য 1 2 3 4 5 5 স্টার তথ্য, অর্থাৎ ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে নির্মিত, এটা মনে রাখতেই হবে। এটা মনে রাখতে হবে, ছত্রাকের কোষ প্রাচীর কী দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। এবার আসো নেক্সট পয়েন্ট, খাদ্য গ্রহণ। খাদ্য গ্রহণ কী পদ্ধতিতে? শোষণ পদ্ধতিতে ঘটে। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে। দেখো এদের ছবিটা যদি দেখো, মাশরুম বা এই যে ছত্রাক, এরা সাধারণত কি কি ধরনের হয়ে থাকে? হোয়াইট বা এই পেল কালারের হয়ে থাকে। তো যদি ক্লোরোপ্লাস্ট থাকতো তাহলে তো অবশ্যই তারা সবুজ রঙের হইতো, তাই না? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট নেই এবং এদের খাদ্য গ্রহণ হয় কোন পদ্ধতিতে? শোষণ পদ্ধতিতে। এবং শোষণ পদ্ধতিতে কেন হয়? কারণ এরা নিজেরা হচ্ছে মৃতজীবী বা পরজীবী, অর্থাৎ মৃত কোনো বস্তুর উপর তারা ভক্ষণ করে বেঁচে থাকে, অথবা জীবিত যদি কোনো থাকে, জীব থাকে, তাহলে তার থেকে হচ্ছে পুষ্টিটা শোষণ করে তার নিজের জীবনকার্য পরিচালনা করে। তাহলে এদের হচ্ছে গিয়ে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ ঘটে, ক্লোরোপ্লাস্ট নেই এবং বংশবৃদ্ধি হয় কী দিয়ে? হ্যাপ্লয়েড স্পোর দিয়ে। তাহলে বংশবৃদ্ধি বা প্রজনন আরেকটা পয়েন্ট। ওকে, সঞ্চিত খাদ্য কি? গ্লাইকোজেন, এটা মনে রাখতে হবে, এটাও আরেকটা স্টার মার্ক কোয়েশ্চেন। অর্থাৎ এখানে সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, কোষপ্রাচীর কাইটিন দিয়ে নির্মিত। এরা বাস্তুসংস্থানে বিয়োজক হিসেবে কাজ করে। এরা বাস্তুসংস্থানে কি হিসেবে কাজ করে? বিয়োজক হিসেবে। ওকে, এখন বিয়োজক বলতে কি? ডিকম্পোজার, অর্থাৎ কোনো কিছুকে বিনষ্ট করতে, অর্থাৎ ডিকম্পোজ করতে। কম্পোজ করা মানে তৈরি করা, ডিকম্পোজ করা মানে বিনষ্ট করা বা বিনাশ করা। তাহলে আমরা এখানে বলতে পারি যে বাস্তু সংস্থানে এরা বিয়োজক হিসেবে এদের অবস্থান, অর্থাৎ এরা কোনো কিছুকে নষ্ট করে দিতে অথবা ধ্বংস করতে এরা সাহায্য করে, বা মাটিতে এদেরকে মিশিয়ে দিতে, মাটির সাথে এদের যেন অস্তিত্ব না থাকে সেটার জন্য তারা কাজ করে থাকে। তাই এদেরকে আমরা বলি হচ্ছে বিয়োজক বা ডিকম্পোজার। উদাহরণ কি? ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। ঠিক আছে, তাহলে সুপার কিংডম 2 এই সম্পর্কে আমরা কি কি জানলাম? আমরা জানলাম এদের নিউক্লিয়াস সুগঠিত, ক্লোরোপ্লাস্ট নেই, আবাস হচ্ছে এরা স্থলজ, মৃতজীবী বা পরজীবী। এদের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন এবং এদের কোষপ্রাচীর কাইটিন দিয়ে নির্মিত। বংশবৃদ্ধি হয় হ্যাপ্লয়েড স্পোর দিয়ে। তারপর হচ্ছে এদের খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। খাদ্য গ্রহণ ঘটে কোন পদ্ধতিতে? শোষণ পদ্ধতিতে। এবং এরা ফাইনালি হচ্ছে এয়ার ডিকম্পোজার, অর্থাৎ এরা বাস্তু সংস্থানে বা বাস্তুতন্ত্রে এরা হচ্ছে গিয়ে বিয়োজক হিসেবে কাজ করে। আর আরেকটা হচ্ছে কি আমাদের মাইসিলিয়াম, দেহ হচ্ছে একক বা মাইসিলিয়াম নামক সরু সুতার সাহায্যে তৈরি, এককোষী অথবা মাইসিলিয়াম নামক সরু সুতার সাহায্যে এদের গঠন হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে আমাদের রাজ্য 3 অর্থাৎ ফানজাই। আশা করি তোমরা এই পর্যন্ত সব কিছু বুঝতে পেরেছ। নেক্সট আমরা যাই আমাদের 4th রাজ্য বা চতুর্থ রাজ্য 4, সেটা হচ্ছে আমাদের প্লান্টি। তো প্ল্যান্ট থেকে প্লান্টি, তাই না? তো প্ল্যান্ট বলতে আমরা সবাই জানি গাছপালা। তাহলে গাছপালার যা যা বৈশিষ্ট্য থাকে সেইগুলোই হচ্ছে আমাদের এই প্ল্যান্টি বা এই রাজ্যের যে সদস্য তাদের ক্ষেত্রে আমরা পাবো। তাহলে যদি দেখি উদাহরণ, উন্নত সবুজ উদ্ভিদ, আম গাছ, কাঁঠাল গাছ, শৈবাল, ফার্ন, মস ইত্যাদি। হ্যাঁ, অর্থাৎ এই যে এটা হচ্ছে আম গাছ, এই যে ফার্ন, এই যে মস, এই যে অ্যালগি বা শৈবাল। ঠিক আছে, তাহলে আমরা উদাহরণটা একটু দেখলাম, এবার চাই আমাদের বৈশিষ্ট্যে।
প্রথমেই আসতেছে আমাদের নিউক্লিয়াস কেমন, অর্থাৎ এদের ফার্স্ট পয়েন্ট হবে নিউক্লিয়াস কেমন। তো এদের নিউক্লিয়াসটা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস, যেহেতু এরাও ইউক্যারিওটের অন্তর্গত, তাই এদের নিউক্লিয়াসটা হবে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত। এবং যেহেতু এরা প্ল্যান্ট, তাই এরা কী করবে, সালোক সংশ্লেষণ করতে পারবে। তাহলে সেকেন্ড পয়েন্ট হচ্ছে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস করবে। 3 নাম্বার হচ্ছে টিস্যু সিস্টেম। টিস্যু, এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। যত ধরনের আমাদের রাজ্যগুলো যত সামনের দিকে আগাবে, তত আমাদের এদের গঠনগুলো আস্তে আস্তে আরও কমপ্লেক্স বা জটিল প্রকৃতির হবে। তাহলে এখানে আমরা দেখবো যে 3 নম্বর হচ্ছে এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। 4 নম্বর হচ্ছে এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। প্রধানত এরা স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতি আছে। অর্থাৎ এখানে আমরা 2টা পয়েন্ট করতে পারি। একটা হচ্ছে এদের ভ্রূণ বা এমব্রায়ো নিয়ে কিছু কথা বলতে পারি, অর্থাৎ এদের ভ্রূণ তৈরি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায়ে তৈরি হয়। এবং 5 নম্বর হচ্ছে এদের আবাস। এটা কোন ধরনের প্ল্যান্ট বা গাছপালা সাধারণত আমরা বেশি দেখি কোথায়, স্থলে। তো স্থলজ হয় প্রধানত, তবে কিছু কিছু প্রজাতি আছে যারা হচ্ছে জলজ হয়ে থাকে। এরপর আসি আমাদের ষষ্ঠ পয়েন্ট, সেটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট, প্রজনন। প্রজনন সেটা কী ধরনের হবে, এটা হবে অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস বলতে কী বোঝায়, এটা যদি হয় শুক্রাণু, এটা যদি হয় ডিম্বাণু, তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু যদি অসম আকৃতির হয়, কি বললাম, শুক্রাণু এবং ডিম্বাণু যদি অসম আকৃতির হয়, তখন তাদের যে যৌন প্রজনন সেটাকে আমরা বলি হচ্ছে অ্যানাইসোগ্যামাস। তাহলে এখানে আমরা বলবো শুক্রাণু এবং ডিম্বাণু এরা দুইটা হচ্ছে অ্যানাইসোগ্যামাস। ওকে, আচ্ছা। তাহলে এদের যৌন প্রজনন হচ্ছে অ্যানাইসোগ্যামাস। এরা আর্কিগোনিয়েট এবং সপুষ্পক উদ্ভিদ। এদের কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত। তাহলে 7 নম্বর পয়েন্ট হচ্ছে ফুল দিয়ে আমরা বলতে পারি বা পুষ্প। এরা হচ্ছে সপুষ্পক এবং এদের কোষপ্রাচীর মানে সেল ওয়াল কীরকম সেটা। কোষপ্রাচীর হচ্ছে এদের সেলুলোজ দ্বারা নির্মিত, কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত। ওকে, তাহলে এইগুলো আমাদের 8টা। এদের জীবনে সুস্পষ্ট যৌনক্রম অল্টারেশন অফ জেনারেশন বিদ্যমান। অল্টারেশন হবে আর কি, অল্টারেশন অফ জেনারেশন বিদ্যমান। উদাহরণ হচ্ছে উন্নত সবুজ গাছ। অর্থাৎ 9 নম্বর পয়েন্ট হচ্ছে এদের যৌনক্রম। যৌনক্রম অর্থাৎ যৌনক্রম বলতে আমরা বুঝি সাধারণত মানুষের ক্ষেত্রে কি হয়, মানুষের যদি আমরা বলি ভ্রূণ অবস্থা থেকে যদি জার্নিটা জীবনটা শুরু হয়, তাহলে প্রথমে সে থাকে ভ্রূণ, তারপর তার হচ্ছে গিয়ে শিশু, তারপর হচ্ছে গিয়ে শিশু অবস্থায় সে পৃথিবীতে আসে, তাহলে শিশু, তারপর আস্তে আস্তে তার হচ্ছে কৈশোর, তারপর আস্তে আস্তে তার যৌবন, তারপর তার হচ্ছে তার প্রৌঢ়কাল, তারপর হচ্ছে তার বার্ধক্য। অর্থাৎ এই যে একটা ফেজ, অর্থাৎ শিশু অবস্থা, সেখান থেকে হচ্ছে গিয়ে সে কিশোর হইল, কিশোর থেকে সেখানে হচ্ছে গিয়ে তার যৌবন, তারপর হচ্ছে তার ধরো প্রৌঢ়কাল, তারপরে ফাইনালি হচ্ছে বার্ধক্য, দেন হচ্ছে মৃত্যু। অর্থাৎ এই যে একটা সিকোয়েন্স বা এই যে একটা ধারা, এই ধারাটা যেমন মানুষের ক্ষেত্রে যেমন সুস্পষ্ট, ঠিক একই রকমভাবে প্ল্যান্টের ক্ষেত্রেও এরকম সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়। অর্থাৎ অল্টারেশন অফ জেনারেশন এখানে খুবই ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এই কয়টা পয়েন্ট পাইলাম, অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত,
সালোকসংশ্লেষণ করতে পারে, উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, এদেরকে ভ্রূণ তৈরি হয় এবং ভ্রূণ থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়। এদের আবাস হচ্ছে মেইনলি এরা স্থলজ, তবে কিছু কিছু প্রজাতি জলজ হয়ে থাকে। তারপর এদের প্রজনন হচ্ছে সাধারণত এদের যৌন জনন হয় এবং সেটা হচ্ছে সাধারণত ইউজুয়ালি অ্যানাইসোগেমাস, অর্থাৎ ভিন্ন ধর্মী দুটোই শুক্রাণু ডিম্বাণুর যদি মিলন হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যানাইসোগেমাস। এরা হচ্ছে ফুল তৈরি করে, তাই এদেরকে সপুষ্পক বলা হয়। এদের সেল ওয়াল হচ্ছে সেলুলোজ নির্মিত এবং এদের জীবদ্দশায় সুস্পষ্ট যৌনক্রম বিদ্যমান। উদাহরণ হচ্ছে আম গাছ, কাঁঠাল গাছ, শৈবাল, ফার্ন এবং মস। এই পয়েন্টগুলো তোমরা তোমাদের খাতায় অবশ্যই লিখে রাখবা, তাহলে পড়াশোনার সুবিধা হবে। ওকে, আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। এই হচ্ছে আমাদের উদাহরণ। হ্যাঁ, অর্থাৎ এখান থেকে যদি আমরা বলি এই যে ফুল, সপুষ্পক উদ্ভিদ, তারপর হচ্ছে এই যে স্পোর, তারপর এই যে স্পোরোফাইট, গ্যামেটোফাইট, এগুলো এই যে স্পোর, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের প্ল্যান্টের উদাহরণ। ফাইনাল হচ্ছে আমাদের পঞ্চম রাজ্য, অ্যানিমেলিয়া। অ্যানিমেল থেকে অ্যানিমেলিয়া। ওকে, তাহলে এটার উদাহরণ কি আমরা সবাই পারবো, তাই না? অমেরুদণ্ডী প্রাণী বা ইনভার্টিব্রেট, মানুষ, বাঘ, মাছ, এরকম অসংখ্য হাজার হাজার উদাহরণ আছে। তো আমরা জানি এগুলো অলরেডি। তো আমরা যেহেতু দেখি যে এটা হচ্ছে ইউক্যারিওটের ফাইনাল কিংডম বা অ্যানিমেলিয়া, তাহলে প্রথম হচ্ছে এদেরও কি নিউক্লিয়াস কীরকম হবে? নিউক্লিয়াস এদেরটাও সুকেন্দ্রিক, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কোষ। অ্যানিমেলিয়া বা এগুলো যখন পড়তে যাবো তখন নিজের সাথে একটু তুলনা করবা মানুষের সাথে, বা মানুষের সাথে যদি কম্পেয়ার করো তাহলে বুঝবা যে মানুষকে এককোষী নাকি বহুকোষী। অবশ্যই বহুকোষী, তাহলে এরাও হচ্ছে বহুকোষী। তারপর কি জটিল টিস্যুতন্ত্র থাকে। 3 নম্বর আমরা যদি বলি টিস্যুতন্ত্র জটিল, টিস্যু সিস্টেম জটিল। তারপর যৌন জনন হয়ে থাকে। হ্যাঁ, যৌন জনন হয়ে থাকে, তার মানে আরেকটা পয়েন্ট আমরা পাইলাম, প্রজনন কীরকম, যৌন প্রক্রিয়া এরা বংশবৃদ্ধি করে, এটা তো সবাই জানি আমরা, এটার নতুন কিছু না। তারপর এদের 5 নম্বর আমাদের কি কি নাই হচ্ছে প্লাস্টিড নাই। মানুষের কি কি নাই? প্লাস্টিড নাই। এই জন্য কি আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না, এটা আমাদের অন্যের উপর নির্ভর করতে হয়। তারপর আর কি নাই আমাদের? কোষ প্রাচীর নাই, প্লাস্টিড নাই, কোষ গহ্বর নাই। তার মানে নাই কি কি আমাদের? 1 নম্বরে আমরা যদি বলি কি নাই, প্লাস্টিড নাই আমাদের, কোষ প্রাচীর মানে সেল ওয়াল নাই, এটা নাই, এটা নাই। তারপর হচ্ছে সেল ভ্যাকিউল বা কোষ গহ্বর, সেটাও নাই বললে ভুল হবে, থাকে তবে খুবই ছোট, অল্প পরিমাণে থাকে। উদ্ভিদ কোষে যদি দেখবো, উদ্ভিদ কোষের ছবি যদি তোমরা দেখো, সেখানে এইরকম বড় একটা কোষ গহ্বর থাকে, সেখানে প্রাণী কোষে মাত্র এরকম ছোট ছোট কিছু কোষ গহ্বর থাকতেও পারে, ঠিক আছে। আচ্ছা, ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর তৈরি হয়, অর্থাৎ আমাদের ডেভেলপমেন্টাল যে ফেজটা থাকে, অর্থাৎ যেহেতু মানুষ বা যে কোনো অ্যানিমেল এর হচ্ছে খুবই জটিল প্রাণী, এদের অনেকগুলো ভ্রূণীয় স্তর থাকে, যেটাকে আমরা বলি সাধারণত একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এগুলোতে তোমার নাম শুনে থাকবা। একটোডার্ম, এন্ডোডার্ম আর হচ্ছে মেসোডার্ম। হ্যাঁ, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এগুলো হচ্ছে আমাদের ভ্রূণীয় স্তর। একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এগুলো হচ্ছে ভ্রূণীয় স্তর। এদের সাড়াদানের ক্ষমতা বা সেন্সিটিভিটি এবং চলন ক্ষমতা অত্যন্ত দ্রুত। তাহলে আমরা একটা পাইলাম হচ্ছে, একটা পাইলাম 5 পর্যন্ত ছিল, তারপর আমাদের হচ্ছে ভ্রূণীয় স্তর, 6 নম্বর পয়েন্ট, ভ্রূণীয় স্তর থাকে।
ওকে, তারপর কি থাকে, এদের চলন এবং মৌ সারাদানের ক্ষমতা, চলন এবং সারাদানের ক্ষমতা থাকে। এদের কোষের সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন, এদের কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে কি, গ্লাইকোজেন এবং চর্বি। হ্যাঁ, আমরা যখন রোজা রাখি সাধারণত, বা কেউ যদি অনেক দিন ধরে না খেয়ে থাকে, তাহলে অ্যাকচুয়ালি কি হয়, তার ফ্যাট লস হয় এবং তার মাসল লস হয়। তো ফ্যাট বলতে আমরা কি বোঝাই, সাধারণত চর্বি বোঝাই। এবং যে মাসেল লসটা, সে মাসেল লসটা হয় মেইনলি মাসেলের মধ্যে সঞ্চিত থাকে হচ্ছে আমাদের এই গ্লাইকোজেনটা। তো এই গ্লাইকোজেনটা যখন মাসেল থেকে বের হয়ে ব্লাডে চলে আসে, তখন সেটার মাধ্যমে আমরা শক্তি পাই। কখন, যখন আমরা বাইরে থেকে খাবার দাবার না খাই, না খেয়ে থাকি অনেক দিন, তখন দেখা যায় মানুষের মাসেল শুকিয়ে যায়। কেন শুকিয়ে যায়? কারণ মাসেলের মধ্যে সঞ্চিত থাকে হচ্ছে গ্লাইকোজেন, সেই গ্লাইকোজেনটা বের হয়ে রক্তে মিশে যাচ্ছে, যার কারণে মাসেলগুলো আস্তে আস্তে তার থিকনেসটা কমে যাচ্ছে। এবং আর কি থাকে, ফ্যাট লস হয়। অবশ্যই অনেক দিন ধরে না খেয়ে থাকলে আমাদের মাসেল লস হবে, ফ্যাট লস হবে। তাহলে আমরা এখানে দেখলাম সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন এবং চর্বি। তাহলে ঝটপট আমরা আবার একটু রিক্যাপ করব। তাহলে নিউক্লিয়াস সুগঠিত কোষ, এরা হচ্ছে গিয়ে বহুকোষী। টিস্যু হচ্ছে গিয়ে এদের জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। প্রজনন অবশ্যই যৌন প্রক্রিয়া হয়। কি কি নেই, প্লাস্টিড নেই, কোষ প্রাচীর নাই, কোষ গহ্বর নাই, ভ্রূণীয় স্তর থাকে যেমন এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম ইত্যাদি। চলন এবং সাড়ার প্রদানে সক্ষম। লাস্টে ফাইনালি হচ্ছে সঞ্চিত খাদ্য হচ্ছে আমাদের কীরকম, সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন এবং চর্বি। এই হচ্ছে আমাদের ছবি। ঠিক আছে, এবার আসি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক এই অধ্যায়ের জন্য, শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। ওকে, শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপে আমরা দেখব এই সিকোয়েন্সটা আমাদেরকে অবশ্যই 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 মনে রাখতে হবে। অর্থাৎ প্রথমে যখন আমরা কোনো একটা প্রজাতির সদস্যের যদি শ্রেণীবিন্যাস তোমরা দেখো, তোমাদের বইয়ে আছে, তাহলে দেখবা তোমাদের এখানে 7টা মেইনলি ধাপের কথা বলা আছে। 7টা ধাপ বা 7টা স্টেপে আমাদের এদেরকে বর্ণনা করা হয়। প্রথম ধাপটা হচ্ছে আমাদের রাজ্য বা কিংডম। কিংডমকে ভাগ করা হয় অনেকগুলো ছোট ছোট ডিভিশন বা ফাইলাম বা পর্বে বা বিভাগে। পর্ব বা বিভাগ একই কথা। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর হচ্ছে রাজ্য, 2 নম্বর হচ্ছে পর্ব, তারপর কি শ্রেণী বা ক্লাস। শ্রেণী পর্বগুলোকে ভাগ করা হয় অনেকগুলো শ্রেণীতে বা ক্লাসে। শ্রেণীকে ভাগ করা হয় বিভিন্ন বর্গে, বর্গকে ভাগ করা হয় বিভিন্ন গোত্রে, গোত্রকে ভাগ করা হয় বিভিন্ন গণে, গণগুলোকে ভাগ করা হয় বিভিন্ন প্রজাতিতে। তাহলে যদি আমরা এই স্টেপটা বা এই যে ফ্লোটা যদি ফলো করি, তাহলে আমরা দেখব সবচেয়ে বড় হচ্ছে কে, সবচেয়ে বড় এখানে হচ্ছে আমাদের রাজ্য। অবশ্যই রাজ্য হচ্ছে সবচেয়ে বড়। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখবো সবচেয়ে বড় হচ্ছে আমার এখানে রাজ্য, সবচেয়ে বিগেস্ট। এটা হচ্ছে সবচেয়ে বড়, এখানে এটার আন্ডারে সব কিছু আছে। রাজ্যকে আমরা ভাগ করি অনেকগুলো পর্বে, পর্বকে ভাগ করি শ্রেণীতে, শ্রেণীকে ভাগ করি অনেকগুলো বর্গতে, বর্গকে ভাগ করি বিভিন্ন গোত্রতে, গোত্রকে ভাগ করি বিভিন্ন গণে, গণগুলোকে ভাগ করি বিভিন্ন প্রজাতিতে। ঠিক আছে, এই সিকোয়েন্সটা অবশ্যই 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 মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ আর প্রজাতি। এবার আসি আমাদের মানুষের যে শ্রেণীবিন্যাস, মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। ঠিক আছে, হোমো সেপিয়েন্স। হোমোসেপিয়েন্স হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম। এখানে প্রথমে যে টার্মটা থাকে, প্রথমে যে পদটা থাকে সেটা হচ্ছে গণ, দ্বিতীয় যে পদটা থাকে সেটা হচ্ছে প্রজাতি। এটা নিয়ে আমরা একটু সামনে জানবো। যাই হোক,
তো মানুষের যেই শ্রেণীবিন্যাসটা করা হয়েছে হোমোস্যাপিয়েন্স, এটা কেন করা হয়েছে এবং তার প্রত্যেকটার পিছনে লজিকটা কি। প্রথমে আসি রাজ্য। তো আমরা অলরেডি দেখলাম যে রাজ্য বা কিংডম, মানুষ কোন কিংডম বা রাজ্যের অন্তর্গত, সেটা হচ্ছে আমাদের অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া কেন? কারণ হচ্ছে এদের সুকেন্দ্রিক কোষ আছে, বহুকোষী, পরভোজী, মানে অন্যের থেকে নিজের পুষ্টিটা আহরণ করতে হয় বা অন্যের উপর নিজের পুষ্টির জন্য নির্ভরশীল, এবং জটিল টিস্যুতন্ত্র আছে। তার মানে এটা হচ্ছে কি, রাজ্য হচ্ছে এদের অ্যানিমেলিয়া, কারণ সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট, বহুকোষী, এবং এরা হচ্ছে পরভোজী। ঠিক আছে, তারপর আসি পর্ব বা ফাইলাম। ফাইলামটা কি? সেটা হচ্ছে কর্ডাটা। কর্ডাটা, এখান থেকে মনে রাখবো কর্ড। কর্ডাটা আসছে কোথা থেকে? কর্ড থেকে। কি কর্ড? নটোকর্ড। কর্ডাটা আসছে নটোকর্ড থেকে, কারণ জীবনের কোনো না এক পর্যায়ে নটোকর্ড থাকে, যেটা পরবর্তীতে আমাদের মানুষের ক্ষেত্রে ভার্টিব্রাল কলাম যেটা, সেটাতে রূপান্তরিত হয়। শ্রেণী বা ক্লাস হচ্ছে ম্যামালিয়া। ম্যামালিয়া বলতে কি বোঝায়? ম্যামারি গ্ল্যান্ড। ম্যামারি গ্ল্যান্ড থেকে কথাটা আসছে, ম্যামারি গ্ল্যান্ড। তো ম্যামারি গ্ল্যান্ড বলতে আমরা বুঝি স্তনগ্রন্থি। তো বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো হয় এবং লোম বা চুল থাকে, এই জন্য এটার নাম হচ্ছে ম্যামালিয়া। তো দেখো এই সবগুলো বৈশিষ্ট্য কিন্তু মানুষের সাথে মিলে যাচ্ছে। বর্গ বা অর্ডার হচ্ছে কি? প্রাইমেট। প্রাইমেট বলতে বোঝায় আঁকড়ে ধরার মতো উপযোগী হাত, এবং আঁকড়ে ধরার মতো উপযোগী হাত মানে অর্থাৎ কোনো কিছুকে শক্ত করে ধরার মতো উপযোগী হাত আমাদের আছে, এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত, মানে ঘ্রাণ শক্তির থেকে দৃষ্টিশক্তি আমাদের বেশি উন্নত। তারপর আসে আমাদের ফ্যামিলি, সেটা হচ্ছে হোমিনিডেই বা হোমিনিডি। এটার কারণটা কি? শিম্পাঞ্জি, গরিলা, বানর প্রভৃতির সাথে সাদৃশ্য আছে, তাই হচ্ছে এটার নাম হচ্ছে, গোত্র হচ্ছে এতে হোমিনিডি। নেক্সট হচ্ছে গণ বা জেনাস, সেটা হচ্ছে হোমো। হোমো কেন বলা হয়? কারণ দেহের অনুপাতে মস্তিষ্ক বড় এবং খাড়াভাবে দুই পায়ে হাঁটতে পারে। মানুষ অবশ্যই খাড়াভাবে দুই পায়ে হাঁটতে পারে, এজন্য এটার গণ হচ্ছে হোমো। তারপর হচ্ছে স্পিসিস হচ্ছে হোমো সেপিয়েন্স, কারণ চওড়া এবং খাড়া কপাল থাকে, খুলির হাড় হোমোগণের অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত। অর্থাৎ আমাদের মাথার যে খুলির হাড়টা, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে অন্যান্য এই প্রজাতির যে আরও সদস্য আছে বা এই কিংডমের যে আরও সদস্য আছে তাদের থেকে মানুষটা হচ্ছে গিয়ে উন্নত, পাতলা এবং বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত। অবশ্যই মানুষের বুদ্ধি, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত যদি বলি, বা স্মার্টেস্ট যদি আমরা বলি, যে আমাদের আইকিউ বা আমরা আমাদের বুদ্ধি দিয়ে এই পর্যন্ত সব কিছুকে, যত ধরনের প্রতিকূলতা ছিল সব কিছুকে জয় করে সামনে এগিয়ে যাচ্ছি, তাই অবশ্যই বুদ্ধিবৃত্তিকভাবে মানুষ সবচেয়ে উপরে। এবং এদের হোমোগণের এবং এদের কী বলছে, চওড়া এবং খাড়া কপাল থাকে। তাহলে সব কিছু মিলে আমরা যদি দেখি, রাজ্য কি? অ্যানিমেলিয়া। পর্ব হচ্ছে অ্যানিমেলিয়া, কর্ডাটা, ম্যামালিয়া, প্রাইমেট, হোমিনিডেই। আর সবসময় মনে রাখবো গোত্রের শেষে আইডিএই থাকে, গোত্রের শেষে আইডিএই থাকবে। গণ হচ্ছে হোমো, আর প্রজাতি হচ্ছে সেপিয়েন্স। তো হোমো সেপিয়েন্স হচ্ছে আমাদের এখানে বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, ওকে। দেখতে দেখতে আমরা আমাদের এই লেকচার বা এই স্লাইডেরও একদম শেষ দিকে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমাদের জীবন পাঠ বা চ্যাপ্টার 1-এর দ্বিতীয় লেকচার ছিল। তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো সব কিছু। আর এছাড়াও যদি তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে অনুরোধ করবো তোমার জন্য আমাদের অনলাইন যে প্রাইভেট কেয়ার ব্যাচটা আছে, সেটাতে তোমরা নির্ধারিত ফিটাকে পরিশোধ করে যেন তোমরা সবাই এনরোল করো। এতে করে তোমাদের সুবিধা হবে। তোমাদের সুবিধা বলতে তোমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা যা গাইডলাইন দরকার সব কিছু আমরা প্রোভাইড করতে পারবো। সেখানে আমরা টার্গেট থেকে শুরু করে HWCW প্রবলেম সলভিং ক্লাস থাকবে, মনিটর করতে পারবো, এক্সাম নিতে পারবো, অর্থাৎ সব কমপ্লিট একটা প্রোগ্রেস আমরা তোমাদের এখানে মনিটর করতে পারবো। তাই আমাদের কোর্স ফিটা দিয়ে তোমরা আমাদের যে পেইড কোর্সটা আছে, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচ, সেখানে যুক্ত হতে পারো। সেখানে আরও অনেক বিস্তারিত জানতে পারবে, আরও অনেক কন্টেন্ট থাকবে। আশা করি তোমরা অবশ্যই আমাদের এই প্রাইভেট কেয়ার ব্যাচটাতে যুক্ত হবে। এই আশা এবং এই শুভকামনা নিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আশা করি দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততদিন ভালো থাকো।